চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। তোরে কটা জরুরি কথা কব, তোর ভালোর জন্য, ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আপনি আমার কি ভালো কথা কবেন সেটা আমি আগের থেকে জানি। আমার ভবিষ্যতের কথা কবেন, তাই তো? কবেন এ বহর তুই এখন বিয়ে কর, আর আমি সাথে সাথে করে অন্য বাড়ি একটা মেয়ে মানুষ ঘরে তুলে নিয়ে আসি, তারপর তার ভাত দেই, কাপড় দেই। আমার কি খেপা করতে কামড়াইছে? ওরে বোকা, তুই তো কিছুই বুঝিস নে। শোন, আমার কথা মন দিয়ে শোন। তোর দুই ভাই তো বিয়ে করিল, কয়েকদিন পরে তাকে সাল পালবি। তোর দুই ভাইয়ের যে সম্পত্তি আছে তার ওয়ারিশ হবি কিন্তু ওই সাল পালরা। কিন্তু তোর কি হবি? তুই যদি বিয়ে না করিস, তোর যদি সাল পাল না হয়, ওই নহর আর ফজরের সাল পাল তোর সম্পত্তির ওয়ারিশ হবি। তোর ভবিষ্যৎ কি? তালি পরে ওরা এই ষড়যন্ত্র করে বিয়ে করেছে। আমার আব্বার আর তাহলে কতখানি ক্ষতি হয়েছে। সর্বনাশ তো তাহলে আমারই হয়ে গেছে দুলে ভাই। কাঁদিস না ভাই, কাঁদিস না। শোনে, তোর বুবুর পছন্দ করা পাত্রীরে বিয়ে করে ফেলা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাবি নাকি আমার সাথে একবার? নে, আরেকটা চকলেট। আল্লাহ রে, এই পেটের ব্যথা গেলাম রে। ও পেটে কি একটু তেল মালিশ করে দেবো? কথায় কথায় খালি তেলের হাতে ছুটে আসো কিসের জন্য? তেলের শ্রাদ্ধ করার জন্য হাত খালি বিড় বিড় করে, তাই নে? উড়ে তাহলে কি আশু ডাক্তার ডেকে আনবো? খালি বাবুগিরি চিনতে, তাই নে? ডাক্তার ডাইকে আইনে আমার পয়সা কি করে শ্রাদ্ধ করা যায়, খালি সেই চিনতে। আরে আমার একটা পয়সা কিভাবে নষ্ট করা যায়, খালি সেই চিনতে রে। ও কি যে কও না, পেটের ব্যথায় ছটফট করতেছ, অথচ চিকিৎসা করবার দিবে না। এই তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। এইটাই আমার সবচাইতে বড় চিকিৎসা। তোমাক দেখলি আমার পেটের কামড় বাইরে যাচ্ছে রে। হয়, আমি তো তোমার সবচেয়ে বড় শত্রু। এতদিনে কথাটা বুঝলে? আব্বা, আব্বা, পেটের ব্যথা নাকি আপনার যায় যায় অবস্থা? যে ভয়ে আমি আপনার কথাটা কইছিলাম সেটাই তো সত্যি হয়ে গেল। আপনাকে আমি এত করে কইলাম যে এই বাড়ির কোনো মানুষের দেওয়া কোনো কিছু খাবেন না। ও আপনি লোভ সামলাবার পারলেন না, আপনার মুরগি করছেন, পেট মেরে ভাত খাইলেন। এখন টেলাটা বোঝেন। আরেক ডাক্তার এসে বলল, খুব পণ্ডিত হয়ে গেছো তাই না? বাড়ির মানুষের হাতে খালি কি হয়, মুরগি গোস্ত দিয়ে তো খাওয়ানো হয়েছে নাকি? সেটা তো উপরে উপরে,
মুরগির গোস্ত তো দেখাই গেছে, কিন্তু তার সাথে কি মিশে দিছিলে তা না হলে পরে আমার আব্বার অবস্থা এরকম যাই যাই অবিকে। তুমি সত্যি করে কও আম্মা, আব্বার খাওয়ার সাথে তুমি কি মিশে দিছিলে? একটা থাপ্পড় দিয়ে তোকে শিক্ষা দিয়ে দেবো জানিস। যা মুখে আসে তাই কইস। যা আমার চোখের সামনে থেকে বাইরে যা। ও উচিত কথা কলি পরে মিজাজ গরম হয়ে যায়, তাই না? তোমরা কি মনে করিছো আমাক সরা দিবের পারলি পরে আমার আব্বাক মারি ভালাতে তোমাকে সুবিধা হয়, তাই না? অত সস্তা না। আব্বা পেটের কোণে ব্যথা, কোণে তল পেটে। আরে কি কষ্ট পাচ্ছে আমার আব্বা। বাবা কে মামা, আরে ঘটনা কি আমি তো কিছু বুঝবারই পারতেছি না। হঠাৎ করে কার উপর মাইন্ড করে তুমি ব্যাগপত্র গোছানো শুরু করে দিলে, কও তো? মাইন্ড করার কি আছে? সারা জীবনের জন্য তো আর তোদের দেশে আসিনি। আরে বাবা, সে কথা তো আমি করছি না, কিন্তু যাইবে তার তো একটা প্রস্তুতি আছে। এই তো প্রস্তুতি নিচ্ছি। পূর্ব প্রস্তুতি নিয়ে তো তোদের বাড়িতে আসিনি, আর যাওয়ার সময়ও প্রস্তুতির কোনো দরকার নেই। তুই জানলি ব্যাস। কে বলাই মামা, তুমি মাথা নিচু করে থাকলে কে? ঘটনা কি, কি হয়েছে? আমি আর কি বলবো বল, অযথাই সিনকেট করছে। হ্যাঁ, আমি তো সব কিছু বেশি করি, এ নিয়ে আমি আর একটা কথাও বলবো না। হ্যাঁ ভূপেন, তুই টেনশন করিস না, তোর বলাই মামা বোধহয় যাচ্ছে না। আচ্ছা কানাই মামা, তুমি যদি চলে যাও তোমাকে তো ঠেকানে যাবি না। আমি কই কি, তুমি কালকে সকালে যাওয়াটা স্থগিত করো। আমি একটু গুল্লার সাথে কথা কই, ওর সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলেই হবে না। কি, আমি কি গোল্লার হুকুমে চলি নাকি? অযথা ঝামেলা করিস না ভূপেন। যা ঘরে যা, বৌমা একলা আছে। যা যা ভাগ্নে, তুই ঘরে যা, কাল সকালে দেখা যাবে। যে করো তোমরা ফাল ফলের মতো। আমার মনে হয় কি তোমার বদহজম হয়েছে, একটু লবণ পানি খেলে উপকার হতো। নকশার কথা করছ? আমার বদহজম হবে কিসের জন্য? আরে আমি কি জীবনে আজ পয়লা মুরগির গোশত খাইছি? আব্বা আব্বা আব্বা, আপনার মনে হয় সত্যি সত্যি বদহজম হয়েছে। মানুষ তো বিষ হজম করতে পারে না। আমি নিশ্চিত করে কবের বাড়ি মুরগির গোশতের সাথে আপনার কিছু মিশিয়ে খাওয়াইনি হয়েছে আব্বা। খাওয়াইলে আর কি করব রে বহর? যদি সেরম কিছু হয়ে থাকে তাহলে মনে করব কপালের লিখন ছিল রে। আব্বা আব্বা আব্বা, এই কপালের দোয়াইতে বসে থাকলে পরে তো চলবি না আব্বা। আমি আপনাকে যা কই আপনি আমার কথা শোনেন, আমার কথা মতো একটু কামটা করেন। আপনি হাঁ করিয়ে মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দেন, আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করেন। বমি করলে পরে মুখের ভিতর যদি পেটের ভিতর কোনো বিষাক্ত কিছু যায় থাকে সেটা বাইরে হয়ে যাবে নি। খুব একখান বুদ্ধি দিচ্ছু তাই না রে বহর? আমি বমি করে বিষ বাইর করবে যায়, মুরগির গোশতগুলো সব বমি করে বাইর করে দি, তাই না? এত দামি মুরগির গোশতের উপরে তোর কোনো দরদ নাই রে বহর। আব্বা, আপনি তো আসলে মুরগির গোশতের লোভেই পড়েছেন, সাথে সাথে নিশ্চয় 4-5টা গুল্লাও খাইছিলেন। কি কব আব্বা, আপনার পক্ষে ফাইট করবে যায় আমি বাড়ির আশেপাশেই থাকলাম না। মুরগির গোশত খাওয়া তো দূরের কথা, রাধার সময় যে ঘিরান্না বাইর হয় সেটা যাতে আমার না ঢোকে সেই জন্য বাড়ির তিসিমানে আমি থাকলাম না। আর আপনি ঠিকই লোভে পড়ে পেট ভরে মুরগির গোশতে ভাত খাইলেন। আব্বা আব্বা, এই গ্যাসের বড়িটা খায় নেন তো, ধরেন, তারপর পেট ভরে পানি খায় শুয়ে থাকেন, ঠিক হয়ে যাবে। অসম্ভব, তুগারে হাতে কোনো কিছু আমার আব্বা খাবি না। কি মনে করিছু বিষ খাওয়া স্বাদ মেটে নাই, তাই না? ওষুধ নিয়ে আইছিস আমার আব্বা বাইরে ভেলা দেওয়ার জন্য। তোকে বুদ্ধি বুদ্ধি না মনে করিছু, যা ছেড়ি যা যা। খুব বুঝদার হয়ে গেছে তাই না বহর? বাপ কি তোমার একলার যে তুমি একলা দখল করে রাখবে? আমি তোমার বড় ভাইয়ের বউ, কথাবার্তা সেই মতো কইবে, এখন থেকে মনে থাকে যেন। দেখিছেন আব্বা, দেখিছেন আব্বা আমার পর কিরম করে গরম মেজাজ দেখাচ্ছে। বৌমা তো ঠিক কথাই কইছে, তুই এনতে যা তো, রুগীটাকে একটু সুস্থির হবার দে। আম্মা, আপনি একটু পানি নিয়ে আসেন তো। আল্লাহ রে, আব্বা ব্যথা বইলেম। আব্বা এই বিষ খায়েন না আব্বা। আব্বা ধরেন, আপনি পেট ভরে বিষ খান,
একবার আক্রমণ করে ওরা ফেল করেছে, এবার আপনি আবার সেই সুযোগ দিলেন। আপনি মরেন, কারো তো কোনো দুঃখ নাই, আমি একবার হাঁকা করে কাঁদবো। রে, কিরকম শাস্তির ব্যবস্থা করেছে চিন্তা করে দেখে। জুতোটা ক্ষয় হয়ে গেল, তারপর পায়ের উপর ফসকা পড়ে কি অবস্থা, এক দিনে দুই পাখি রে বাবারে। দুই পাখি না বাবা, সব পাখিগুলি একসাথে মারিচ্ছে। দেখিচ্ছাও না ঘরের বাস্ক টিরাং ভাঙে কি লন্ডভন্ড করিচ্ছে। এই গায়ের জামা, এই কাপড় চুপুর, এ কি তুমি আর করতে পারবে বাবা? চিন্তা করে দেখে, তখনকার জামানায় এরকম চামড়ার জুতো পায়ে দেওয়া হাতে গোনা 2-4-5 জন মানুষের ভাগ্য হতো। সেই জুতে যদি ক্ষয় হয়ে যায়, এ কোথা কি সহ্য করা যায়? তারপর এই পায়ের যন্ত্রণায় মাটিতে আমি পাও বেলাবার পাচ্ছি না। শোনো বাবা, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই ফুসকা পড়েছে তোমার পায়ে, ভালো হয়েছে। এই ফুসকা পড়ার উছিলায় জুতে পড়াটা বন্ধ রাখা যাবে। পায়ের ফুসকা সাইডে গেলেও তোমাকে যদি কয় জুতে পড়ো, কবি কি পায়ে ফুসকা আছে। ঠিক কইছি না বাবা? তুই তো বুদ্ধিটা ভালোই করেছিস শিখানো, কিন্তু ওই টাকাতের মেয়ের কাছে তো কোনো বুদ্ধিই কাটতেছে না। এটাই হলো আসল সমস্যা। একেবারে একটা গুড নিউজ আছে, তার মানে হচ্ছে একটা ভালো খবর আছে। হয়েছে, তোর তো টেনশন করে কয়া লাগবি না। গুড মানে ভালো আর নিউজ মানে খবর, সে কথা মনে হয় আমরা কেউই জানি না বাবা। এই দেখ, মানে তুই হয়েছে কি সর্দি, মানে কথাটা শুনিয়ে এত মনের মধ্যে আনন্দ হয়েছে না সর্দি, মুখ দিয়ে অটোমেটিক ইংরেজি কথা বেরিয়ে যাচ্ছে। হয় না, মানুষ অতিরিক্ত রেগে গেলি অথবা অনেক খুশি হয়ে গেলি মুখ দিয়ে শুধু অটোমেটিক ইংরেজি হিন্দি এসব ভাষা বেরিয়ে যায়। ঠিক আছে না? এত নাচিস নে মিলুন, তোর ভালো খবরের যে ধরন কি তা বোঝা হয়ে গেছে। জানি না মনে করছু এমন ভাবে নাচিয়ে মেসে ভেটকা যাচ্ছ, মনে হচ্ছে তোর বৌদির কোলে নতুন ছাল পালা শিখছে, সেই খবর নিয়ে গেছো। সর্দি, তুই কি একটা যে আমার উপর খেপে যা সব সময়, আমি তো এটা কিছুতেই বুঝতে পারতেছি না। আচ্ছা মাসে জোর করে যদি আমার অ্যান্টিবায়োটিক খেলিয়ে দেয় তাহলে একটা মুশকিল না? গন্ধি তোর লেকচার থামা, এখন তোর গুড নিউজ কি সেটাই ক। কথাকার মুডটাই তো নষ্ট হয়ে গেল। আচ্ছা তাও কই, মানে আপনাকে বাড়িতে তো ওষুধ বিদায় নিচ্ছে। হ্যাঁ, একেবারে ফাইনাল খবর, সম্ভবত কালকে ভোরের ট্রেনে যাবে। মানে ব্যাগপত্র সব গুছাই ফেলেছে, একেবারে ফাইনাল। ব্যাগপত্র গুছানো দেখেই এত আহ্লাদে আটখান হইস না রে মিলন। একবার তো ব্যাগপত্র গুছাই নিয়ে আবার ঘুরে আইছিল। ভগবানই জানে কি সর্বনাশের বন্দি করেছে। মিলন, একটু আসি তোমার সাথে। আশ্চর্য ব্যাপার, বহর, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে রাত্রিরে তুই ঘুমাস নাই। গুল্লাক সাথে নিয়ে যে বিছনাটা দখল করেছেন সেটা মনে হচ্ছে না? 3 জন তো একসাথে শুতে পারতাম, তুই নিজেই তো শুলি না। খামাখা অন্যের দোষ ধরা তোর একটা নিশায় হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো বুকা পাইছেন। আমি গুল্লার কাছে শুই আর সে আমার সারা সর্বনাশ করে দিক। গুল্লা তোর কি সর্বনাশ করবি রে? কেরে বহর, তোর ট্যাকের তহবিলের যে কথা শুনছিলাম, তাহলে সেটা সত্যি নাকি? এমনভাবে আমার তহবিলের কথা করছেন দুলা ভাই, মনে হচ্ছে যে আমার তহবিলে মানে হাজার হাজার টাকা আছে। সময় সময় আব্বার কাছে 2-1টা শিখিয়াতলি পাওয়া যায়, আব্বা তো দিবের চাই না, আমি তাও চাই চিনতে জোগাড় করি, সেটাই হলো আমার সম্পত্তি। তাও তো গুল্লা একদিন হাতে নিয়ে শুরু করেছিল। ও, কি চিন্তা ভাবনা করলি রে বহর? রাত্রিরে যে কথাটা কইছিলাম, যাবি নাকি আমার সাথে?
আপনার কথাটা আমি মানবে পারলাম না দুলে ভাই। বিয়ে জিনিসটা মনে হয় আমি জীবনেও করে পারবো না। মেয়ে মানুষের পরামানিকে দেখলি পরে আমার মিজাজ গরম হয়ে যায়। এই যে চুমকি, এই যে 2 দিন হলে বাড়ির পর আসেই মানে তার বিয়ে হওয়ার সাথে সাথে সে পরামানিকে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে যে এই বাড়ির সে মালিক হয়ে গেছে। কি কব দুলে ভাই, আব্বাও শেষ পর্যন্ত চুমকির কথা মতো উঠা বসা শুরু করেছে। মনে হচ্ছে তো আব্বাও তার কাছে বিক্রি হয়ে গেছে। বিক্রি না রে গাধা, বেটার বউয়ের মায়ায় বাধা পড়িছে। আরে দুনিয়াটাই তো মায়ের খেলা রে বহর, সবে তো শুরু। এরপর আব্বার ঘরে যখন নাতি পুতি আসা শুরু করবি তখন তো পাগল হয়ে যাবি। সেই জন্যই তো কথাটা কইছিলাম। কি ভূপেন বেন্যাকালা লক্ষ্মী ছাড়া হইয়া চলিয়ে আইছো, বান্দানি গাই দিয়ে আইছো, দেশে কেটাই জিনিস তোরে? এ তো আমার সম্বন্ধে মশাই, জগাদার উপহার। তো ফুল তলছে কেটা? ও লক্ষ্মী রানী। এদারে দিয়ে এমডি লেখা কি মুসলমান হয়ে গেছো নি? আরে এনে কি ইংরেজিতে ভুলো না মাইলা? আরে বাদ দে তো, আসলে একটা সিরিয়াস বিষয় না, তুই এইসব ভুলো না মুলো না শুরু করেছিস। তুই তো আমার দ্বারা সিরিয়াস বিষয় লই আইবি। তুই কি নহর আর ফজরের বউ দেখতে আইছো? হলে তো তোর লগে লক্ষ্মী থাকতোই। কি সমস্যা কি ক? এই কানাই বলাই আমার কোনো খবর জানিস নাকি? কি হয়েছে? আগা হয়েছে কি? আরে তাকে তো পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় বাড়ি থেকে চলে গেছে। কি কস? কোন কালে? রাত্রিবেলায় এই 2 ভাই যখন কথা করছিল, আমার মনে হয় যে ঝগড়া হয়েছিল 2 ভাইয়ের। দেখি কানাই মামা ব্যাগ গোছাচ্ছে, কয় ভোট টেনে চলে যাবি। তা আমি কইলাম যে থামেন, সকালবেলা গুল্লার সাথে পরামর্শ করে যাহাই করবেন না। তারপরে মিলন রাত্রিবেলা চিকুর পারতেছে, যা দেখেছে 2 জনের কেউ নাই। এইরকম তো আর কথা না ভূপেন। বলাই মামার সঙ্গে আমার তো আলাপ আলোচনা হয়েছে, সে আমার যে প্রস্তাব দেশে তাতে চললে যাইবে না, হিসাবে তো মেলে না। কি প্রস্তাব দিচ্ছে বলাই মামা? শুনিস পরে শুনিস, আগে তোকে বাড়ি ল, বিষয়টা বুঝি, বাতাস বুঝিল। কি যে হইল কত, লক্ষ্মী রানী বাড়িতে একা একা থাকে, এখন যদি কানাই বলে। কি মনে করেছিল সাম্রাজ্য এরকম করে চলবি? ভগবান একজন আছে না, তার বিচার আছে না, এরকম করে এক এক করে বিদায় হওয়া লাগবি। আমি যদি মা কালীর মনে পানে রেখে থাকি, ভগবান এর বিপদ নিশ্চিত করবি, আমি জানতাম। আরে তোর ডাক খালি শুনে না রে সর্দি, তোর কথা মতো রীতিমতো মা কালী তো অ্যাকশন নিয়ে ফেলাইছে। এখন খালি তুই মা কালীর নামে তুই নিজে অ্যাকশন শুরু করে দে। এইরকম তো আর কথা না ভূপেন। বলাই মামার সঙ্গে আমার তো আলাপ আলোচনা হয়েছে, সে আমার যে প্রস্তাব দেশে তাতে চললে যাইবে না, হিসাবে তো মেলে না। কি প্রস্তাব দিচ্ছে বলাই মামা? শুনিস পরে শুনিস, আগে তোকে বাড়ি ল, বিষয়টা বুঝি, বাতাস বুঝিল। কি যে হইল কত, লক্ষ্মী রানী বাড়িতে একা একা থাকে, এখন যদি কানাই বলাই মামা। কি মনে করেছিল সাম্রাজ্য এরকম করে চলবি? ভগবান একজন আছে না, তার বিচার আছে না, এরকম করে এক এক করে বিদায় হওয়া লাগবি। আমি যদি মা কালীর মনে পানে রেখে থাকি, ভগবান এর বিপদ নিশ্চিত করবি, আমি জানতাম। আরে তোর ডাক খালি শুনে না রে সর্দি, তোর কথা মতো রীতিমতো মা কালী তো অ্যাকশন নিয়ে ফেলাইছে। এখন খালি তুই মা কালীর নামে তুই নিজে অ্যাকশন শুরু করে দে। অ্যাকশন নেই না নেই সে কথা তোক কয়া লাগবি না। তোক সিরিনে মনে করছু? তুই হচ্ছে 2 মুখে সাপ, মরা মরিয়া, যেদিক জল গড়িচ্ছে সেদিক যা ছাতি ধরুচ্ছু। তোক আমি সিরিনে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এটা মানে তুই ভুল করতেছিস রে সর্দি। আমি সব সময় তো মনে করছি তোর দিকে সাথে ধরে আছি। শোন,
এখন একটা সুযোগ, বাড়িতে কেউ নেই, আমাকে ভুবেন দাও না। কে বাবা, তুমি এরকম ফুসকা পরে পায়া ধুইতে পায়া দিছাও কিসের জন্য? নাকি তোমাকে ওই ফুটিনির বাহাদুরিত পায়া বসলো? হ্যাঁ, কি করবো রে মা, আবার যদি দেখে ফেলায় তাহলে তো অশান্তি বেড়ে যাবে নি। আরে মাসে আর কোনো অশান্তি হবে না, নেই বুঝতেছেন না কেন? সবচেয়ে বড় শক্তির উৎস তো বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে ও কথা এত জোর দিয়ে কইস নে। আমি তো বারবার কি ঠাকুরজি, তুমি আবার ওই ফকিরের হাল ধরছো? বুঝছি, তোমার এই কাপ পোড়া না পোড়াইলে হইতাছে না। কিডা কাক পুরায় সেটা দেখা যাবে না, কেবল তো বডিগার্ড পলাইছে, আর সেই ভয়ে আপনার স্বামী শুদ্ধে পলাইছে। খুব তো কয়দিন সরি ঘুরা চলিছিলেন, এখন এক বাড়িতে আর আপনার কোনো কথা চলিচ্ছে না। রাস্তা মাপার চিন্তা করেন। ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, ওরে ক্ষমতার গণেশ তো উল্টে গেছে। তো প্রবলেম হইতেছে কি এইটাই, না বুঝেছি না কথা কয়ে ফেলস। আচ্ছা তোর কি মনে হয় আমি কি কানাই বলাই আমার শক্তি দিয়ে কথা কই? আমার শরীরে কি ডাকাতের খুন নেই মনে করছস? মেজাজ খান ভালো থাকতে থাকতে পুরান কাপড় চোপড় বদলায় যা। যদি না বদলায় কি করব? তোর মুখ পায়ে পায়ে আসপদ্দা হয়ে গেছে, তাই না? এমা তুই কার বলে চলিস আমি জানি না। এদিকে কথা শুনে আবার কি কাপড় পরাবো গায়ে জড়ি? বাবা করছি তুমি ছাড়ো। এদিকে আছে তো বেশি সাহস হয়ে গেছে। কিছু কই নিয়ে বুঝে? হ্যাঁ, বেশি সাহস হয়ে গেছে। তুই সবাই কি ভূপের মনে করছিস? যা এখান থেকে তুই সকলে ভূপের মনে করতেছু। আবার কি মিটিং বসানো হচ্ছে? আমার মাথায় বাড়ি দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, তাই না? তোমার মাথায় তো বাড়ি দেওয়া হয় না, দিলে তেলই দেওয়া হয়। তোমার আর লেকচার মারার কোনো দরকার নেই, একেবারে সুক্রি সাজা হয়েছে, তাই না? মানুষ শুনেছি আল্লাদে 8 খান হয়, তুমি তো একেবারে 3 8 24 খান হয়ে গেছে। আল্লাহ ধবিনে কে, বাড়িতে আমার 2 খান বেটার বউ, আমার ঘরের লক্ষ্মী। তোমার ঘরে লক্ষ্মী না রাক্ষস সেটা আমার জানার দরকার নেই। আমি যে কথাটা কই সেটা মন দিয়ে শোনো এবং সেইভাবে কাজ করা হোক। আব্বা, রাইতে আপনার শরীরের যে হাল হয়েছিল, আমার মনে হয় সমস্যা এখনো আছে। যান, ঘরে যায় বিছানায় শুয়ে একটু রেস্ট নেন, যা কথা আছে পরে কবনে। জি না, আমার শরীরের সব কিছু ঠিক আছে, আমার কথাটা মন দিয়ে শোনো। এই যে তোমরা দুজন সাবালিকা মেয়ে আমার ঘাড়ের উপরে আসে অধিষ্ঠান হইছ, তোমাদের মুখের আহার কি করে জুটপি কি ডা জুটপি সে কথাটা আমি জানতে চাই। আব্বা, এসব হিসেব নিকেশের মেলা সময় পাবেন, বেশি উত্তেজিত হবেন না। রাইতে কিন্তু গ্যাসের বড়ি খাইছিলেন। তোমার কি ধারণা একটা গ্যাসের ওষুধ খাওয়ায় তুমি আমাকে কিনে নিছাও? অসম্ভব। একটা গ্যাসের ওষুধ পায়াই তোমাকে আমি বাড়িতে রাখবো তুমি মনে করেছো? আমি গরিব মানুষ, আমি তোমাকে আহার জুটাতে পারবো না। তোমরা নিজেদের পথ নিজেরাই দেখো। আব্বা, পথ তো আমার মোটামুটি দেখাই আছে, আমার বাপের জমির ধানের ভাতই তো খাবো, অসুবিধে হবি না। বুঝলাম না, তোমার বাপ কি তোমার খোরাকি বাবদ ধান পাঠাবি? কই আমার সাথে যখন কথা হলো আমার কথা তো কইলো না। না 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 আব্বা, আপনি ভুল বুঝতেছেন। এত বছর ধরে আমার বাপের সব জমি তো আপনার কাছেই বেচা লাগিছে, সেই জমির ভাত আমি একা খাই আর কত কমাবো? বাড়ি হও আমার বাড়ি থেকে, ওই 2 শুয়োর করে আজ আমি সবগুলো বাড়ি থেকে নামাবো, গুগুর বাসা আমি ভাঙিয়ে দেবো। এই ভগবান, এই শুয়োর ভাই, তোর মনের মধ্যে যদি এতই ভয় তাহলে তুই বিয়ে করলু কি জন্য? ভয় মনে কর আমি একলা করেছি না, তুই আর বিয়ে করিসনি। আমি তো তোর ভয় দেখে দেখে ভয় করতেছি। চিন্তা করে দেখ, নতুন বিয়ে করা বউ বাঘের মুখে ঠেলে দিয়ে আসলি রে বড় ভাই। সি 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 সি, আমার স্ত্রী আমার কি জানি মনে করতেছে।
তোর থেকেও বাইদে রাখে নাই, তুই যা বাঘের মুখে পর গা। আচ্ছা বড় ভাই, তোর কি ধারণা কত আব্বা কি রেশমার সাথে খুব খারাপ ব্যবহার করতে পারে? তুই আমাকে স্বার্থপর কইছিল না, এখন দেখ কি না স্বার্থপর। তোর মনের মধ্যে রেশমা ছাড়া আর কারো চিন্তা নাই। চুমকি তোর কেউ না। চুমকির জন্য আমার চিন্তা হবে কিসের জন্য? চুমকি তো তোর ওয়াইফ। তুই এখনই ভাগ করে পালাচ্ছিস নহর। শোন, আব্বা যদি তোকে এখন ঘাট ধরে বাইর করে দেয়, তখন এই ফজর আর তার স্ত্রী চুমকি তার কাছে ধর্ণা ধরা লাগবে, কথাটা মনে রাখ। কিসের জন্য তোর কাছে আমি ধর্ণা দেব রে বড় ভাই? আমার কি শ্বশুর বাড়ি নাই? আমার সম্বন্ধী ডাক্তারি পাশ করে আসতেছে, ডাক্তার ফ্যামিলির জামাই আমি, কথাটা মনে রাখিস। কি করলো তুই? তোর পেটের ভিতরে এইরকম জিলাপির পেঁয়াজ, সেটা তো আগে জানতাম না। এখন তো মনে হচ্ছে তোর সাথে বহরের মনটা অনেক ভালো। মনে রাখিস এই কথাটা আমি গুল লাগছে যে না কইছি, আমার নাম ফজর না। তুই এরকম একটা স্বার্থপর, তোর সাথে কত প্ল্যান করেছি, ছোট ভাইয়া তুই এইসব কথা কবে পারলি? বউ মানছে নাই, আমার নাই। আমার মাথার মধ্যে কিছুই খেলতেছে না রে বড় ভাই। রেশমা কি মনে করবি নি? আমার বউ, ওকে আমি ভালোবাসি অনেক। বড় আমাকে হুকুম করনে আল্লাহ এসে গেছে। আমি তো তোর কথা শুনবো না, শুনবো না, শুনবো না। ভগবানের আশীর্বাদে আমার বাবা এখনো বেঁচে আছে, তার কামায় এই সংসার চলছে। তাহলে তোর কথা আমার কিসের জন্য শোনা লাগবে রে? কিসের জন্য তোর কথা আমি শুনবো সে কথা কর। কারণ আমি হুকুম দিতেছি তাই। আমি হইতেছি গিয়ে এই বাড়ির একমাত্র পুত্রবধূ, ভবিষ্যতে এই সংসার তো আমার। তুমি তো গায়ের জোরে পুত্রবধূ হইছাও, এ বাড়ির কেউ তোমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নাই। ছি বাবা, এইটা কি কইতেছেন? গায়ের জোর কইটা কি পুত্রবধূ হন যায়? শুনেন বাবা, আপনার একটা কথা কয়ে দিতেছি, আপনার এই দরজাল মায়ের কারণে আপনি কিন্তু আমার লগে খারাপ ব্যবহার করবেন না। ভবিষ্যতে কিন্তু আমার লগেই থাকুন লাগবো। 2 দিন পর তো শিবানীর বিয়া দিয়ে বিদায় করুন লাগবো। কে বিদায় করবি আমাক? তুই তুই আমাক বিদায় করবো আমার বাপের বাড়ি থেকে? তার আগে আমি তোকে বিদায় করবো, তোকে বিদায় করবো এখান থেকে। মুখে কত বড় আসপাতা! ও এই হাতে হাত শুরু করে দিয়েছে, কুরুক্ষেত্র বাজাই দিচ্ছে। মিলনের সর্দি এগুলো কোন ধরনের কথাবার্তা? বড় ভাইয়ের ওয়াইফের সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হয় তুমি জানো না? তুমি একটা কোমল হৃদয়ের মাইয়া, ঠান্ডা হৃদয়ের মানুষ, আর মামায় উপস্থিত, তার সামনে তুমি বেয়াদবি করতে আসো। তোমার মানায় এগুলা? তোকে দালালি করতে কইছে কি দেখে রে? তুই যে নাটের গুরু, তুই কি মনে করিস সে খবর আমি জানি না? সব জানে গেছি। যেখান থেকে এই আপদ নিয়ে আইছু তোকে কইছি যা সেখানে যা রেখে আসবো, বাইর করে নিয়ে চলে যাবে চোখের সামনে থেকে। এ শিবানী, তুই কিন্তু যা মুখে আসে তাই কয়া যাচ্ছ কিন্তু। হ্যাঁ, এই কানাই বলে আমি চলে গেছে মনে করছো যাচ্ছি তুই তাই করবা? লক্ষ্মী রানী কি বানের জলে ভাসি আইছে নাকি রে? ওগো তুমি চুপ করো তো, তোমার কিছু করতে হইব না। তোমার না কইছো আমি চেষ্টা করো। না বৌদি, ভূপেনকে 2-4টা কথা বলতে দেন আজকে। এই সংসারে, হারাধন মামার সংসারে, সে কথা না বলতে না বলতে তার কলজে কালা হয়ে গেছে, পাত্র হয়ে গেছে। মামা শোনেন, আপনি আমার কথা শোনেন মামা। এইখানে এই আপনি মুরব্বী মানুষ, এইসব সিনক্রিয়েটের মধ্যে থাকলে আপনার কি ইজ্জত থাকে? শিবানীরে যদি ধমক দিয়ে উড়েই যান না কা? তুই আমাকে উপদেশ বেড়াইছো, হ্যাঁ? তুই আমার সর্বনাশ করিস, আমার বন্ধু নজর আলী ডবল সর্বনাশ করিস। আরে আমাদের অভিশাপে যদি ধ্বংস হয়ে যাবো রে। মামা এমন ভাবে কথা বলেন, খুব অভিমান হয় জানেন। শোনেন, আমার ধ্বংস নিয়ে চিন্তা করা লাগবে না, আর নিজের ফ্যামিলি সামলান। পরে উঠতে বলেন না কেন? শিবানী আর তোমার একটা কথা বললে দেয় যে ফারদার তুমি বড় ভাইয়ের ওয়াইফের সঙ্গে এই ধরনের ব্যবহার করবে না। তুমি একটা সুন্দর মাইয়া, কোমল মুখ তোমার, তুমি এই ধরনের ব্যবহার করবা কা? আর তুমি এরকম চিল্লি করলে দত্তবাড়ির মান সম্মান থাকে? তুই এত বড় আসপদ্দা, হ্যাঁ? তোর মুখে আমি শেষে দেব জানি। ঘরে যা কইতাছি বেয়াদব জানি কোনান কাট। পর পুরুষের দিকে তেরা চোখে তাকাইতেছ? এই শিক্ষা তারা কাঠা দিয়েছে আমার শ্বশুর। যা কইতাছি যাও, চলে যাও, ভালো যাও। না ভূপেন, আমি এইটা আসলে অন্যায় করিয়ে ফেলাইছি। এরকম একটা বউ তোর আইনিয়ে দিছে, এটা আমার অন্যায় হয়েছে। যে ফ্যামিলির মেয়ে সে, তার সঙ্গে এই বাড়িতে এই ধরনের নির্যাতন চলতে আছে।
জগাদা যদি এক ফির জানে, আমার সঙ্গে তো জগাদার পরিচয় নাই। পরিচয় হয়েছে? পরিচয় হইলে বলছেন মুখরা লাগে সাইড ডে নিত্য তার কি কর। আরে বেটা রক্তের নেশা না, তা নিত্য নিত্য মানুষ পায় কোপাইতে, মুখরা কোপায় প্রত্যেক দিন। আজকাল রক্তের নেশা ওঠে, হ্যাঁ তো হুশ বুঝতে না, বুড়া দুরা সব কোপায় বেটা, কোনো ঠিক ঠিকানা আছে বেটা। আর আগে এই বৌদির কথা কই, বৌদির টিটকারি করছিল একটা পোলা, কোনো কথা নাই, ভালো মন্দ কোনো কিছু জিগায় নাই, তাই কোপাই মারিয়া লাগছে, হেই কেসে আম তবে চলতে আছে বেটা। বহর রে বহর, আমার উপর রাগ করিস নে বাপ, তুই ছাড়া আমার তো কোনো নিদেনের কাণ্ডারি কেউ নেই রে। কে? এখন তো আপনার মেলা কাণ্ডারি পাওয়া গেছেন, তাদের কাছে যান, আপনার ফুল সিরাত পার করে দিবিনি। আমি তো বুঝে গেছি এই দুনিয়ার বুকে এই বহরে একেবারে একলা, তার কেউ নাই। না হলে পরে আপনার কাছে আমার কথার চাইতে চুমকির কথার দাম বেশি হয়ে যায় আব্বা। আরে ব্যারামের যন্ত্রণায় কি কইছি কি করেছি সেসব কথা কিসের জন্য ধর্তব্যের মধ্যে নিচ্ছু রে বহর? আমার কি তখন জ্ঞান ছিল? ও চুমকি যখন আপনাকে হাতে করে ওষুধ খাওয়াইলো তখন আপনার কোনো জ্ঞান ছিল না, আর আমি যখন বমি করে ওই বেইমানি গোস্ত উগলা দিবের কইলাম তখন আপনার জ্ঞানে নাই টন টন করে বাজে উঠলো, তাই না আব্বা? ওরে তোর কিসের জন্য মুরগির গোস্ত নিয়ে এত চিন্তা করবে লাগিচ্ছু? এদিকে আমার ঘর বাড়ি সব দখল হয়ে যাচ্ছে, সেদিকে তোর কোনো খেয়াল নাই। হ্যাঁ আব্বা, আপনার বাড়িঘর যে দখল হয়ে যাবি সেটা তো নতুন কিছু না, আমি তো আপনাকে কতবার করে নিষেধ করেছি আগে। আপনি আমার কোনো কথা কানে তুলেছেন? আপনি আমার কোনো কথা কিয়ারই করেন নাই কোনোদিন। আপনি আপনার স্ত্রী বোর কথায়, প্রিয় তোমার স্ত্রীর কথায় খালি উঠা বসা করেছেন, এখন সেটার ফল ভোগ করেন। ফল কি খালি আমি ভোগ করবো রে বহর? আমি আর কয়দিন বাঁচবো? জব্বর আলীর বিটি আমার মুখের উপর দিয়ে কি কয়া দিল জানিস? কয়া দিল তার বাপের কাছ থেকে আমি যেই জমি কিনেছি সেই জমির ভাত খাওয়ার জন্য সে এ বাড়িতে আসছে। ঠিকই তো, ওই ষড়যন্ত্র করেই তো জব্বার আলী তার মেয়েকে আপনার ঘরে পাঠাইছে, সে কথা তো সে মুখের উপর কয় দিছে। এখন আর করে লাভ আছে আব্বা? আব্বা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি সত্যি সত্যি উত্তর দিবেন তো? যা করে মানে বিয়ে থা হয় না, ছাল বল হয় না, তা করে সম্পত্তির ওয়ারিশ নাকি ভাতিজারা হয়, কথাটা কি ঠিক? কিটা কয়েছে তোকে এইসব কথা? অবশ্য আমিও ঠিক করে কবার পারবো না। এই শোনেক, তুই আবার এইসব নিয়ে মাথা খারাপ করে বিয়ে করে ফেলাস নি। আপনি কি পাগল হয়েছেন আব্বা? বিয়ে তো আমি কোনোদিনই করবো না, কিন্তু আমার সম্পত্তির ওয়ারিশ যদি না থাকে, নহর আর বড় ভাইয়ের বেটারা যদি আমার সম্পত্তির ওয়ারিশ হয় আব্বা? তুই সম্পত্তির ওয়ারিশ নিয়ে কোনো চিন্তা করিস না বহর। দেখে আমি কেমন করে সবগুলো পোকা মারি দিই, আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। আব্বা এটাই তো পোকা মারার একমাত্র ওষুধ আব্বা। এই কথাটা আপনার কাছে আমি মেলা দিন আগেই কইতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আপনাকে যদি কইতাম তাহলে পরে আপনি মনে করেন যে আমাকে লোভী ভাববেন। আল্লাহ বাসায় রাখো। চলে বাড়ি চলে বাড়ি চলে চলেন আব্বা, চলে সাবধানে আব্বা, টিনে খোঁজা খাবেন না কিন্তু আব্বা। বিয়ে করে মনে করে এই বাড়ির বড় বিটা সুখী হয় নাই। ওরে আল্লাহ, এসব আজের কথা তোমার কি রাখিস কত? না, ওই বিয়ের পর থেকেই তো দেখতেছি সব সময় মুখ বেজার করে ঘরের মধ্যে বসে থাকো, তাই কথাটা মনে হইল। আরে না, বাইরে গেছিলাম, ওই নহরের কথা শুনে মেজাজটা খুব গরম হয়ে গেল, তাই ঘরের মধ্যে ধুম মেরে বসে রয়েছি। নহর আবার কি কইছে? তোমার বর্ষাইতেই তার বউ দেখতে সুন্দর, তাই কথা শুনে মেজাজ খারাপের কি আছে? ওই কথাই আছে না, যার নয়নে যারে লাগে ভালো। আরে না, নহরে কি এই কথা কওয়ার সাহস আছে? ইয়ার বোঝে আমার বউয়ের কালারের কাছে মার খেয়ে গেছে, সে কথাটা কেউ বোঝে না। আর অন্য কথা নয় বাদি দিলেন, নিজের বউয়ের রূপে মুগ্ধ হয়ে গেছে ফজর আলী। তাহলে নহর তোমাকে কি কথা কয়ে ডিপিট দিল যে তুমি এবারে মিজাজ গরম করে ঘরের মধ্যে এসে ধুম মেরে বসে রয়েছেও? আর কোন না, ওই চ্যাংরাটা আমার ছোট ভাই, ও যে এই রিমোটটা স্বার্থপর লোক, এটা তো আমি আগেও কোনোদিন কল্পনা করে পারিনি। চিন্তা করে দেখো,
এখনো আমাকে বাড়ি গরম বাতাস ঠান্ডা হয় নাই, অথচ সে ডাক্তার বাড়ি জামাই কয়া ডাক দেখানো শুরু করে দিছে। রিশমার ভাই ডাক্তারি পাশ করার আগেই তারা ডাক্তার ফ্যামিলি হয়ে গেল নাকি? আমি তো সেই কথাটাই কই। আরে তোর সম্বন্ধে ডাক্তারি পাশ করে আসলি তোর যে ক্লাস 5-এর বিদ্যাটা আছে সেটা কি ম্যাট্রিক পাস হয়ে যাবে নি? আচ্ছা ডাক দেখানোর কি আছে? হ্যাঁ, ডাটগিরি তো খালি ডাক্তার ফ্যামিলির জামাই দেখাচ্ছে না, ডাক্তার ফ্যামিলির মিয়াও দেখানো শুরু করে দিয়েছে। কি কব, আব্বার মুখের উপর জেবা কইরা রিশমা কয়া দিল যে সে এখনো তার বাপের জমির ভাতই খাচ্ছে। কথাটা কিন্তু আমার কাছে ভালো ঠেকে নেই। তাহলে নহর তোমাক কি কথা কয়া ডিপিট দিল যে তুমি এবারে মিজাজ গরম করে ঘরের মধ্যে এসে ধুম মেরে বসে রয়েছেও? আর কোন না ভাই, চ্যাংরাটা আমার ছোট ভাই, ও যে এই রুমটা স্বার্থপর লোক এটা তো আমি আগেও কোনোদিন কল্পনা করে পারিনি। চিন্তা করে দেখো, এখনো আমাকে বাড়ি গরম বাতাস ঠান্ডা হয় নাই, অথচ সে ডাক্তার বাড়ি জামাই কয়া ডাক দেখানো শুরু করে দিছে। রিশমার ভাই ডাক্তারি পাশ করার আগেই তারা ডাক্তার ফ্যামিলি হয়ে গেল নাকি? আমি তো সেই কথাটাই কই। আরে তোর সম্বন্ধে ডাক্তারি পাশ করে আসলি তোর যে ক্লাস 5-এর বিদ্যাটা আছে সেটা কি ম্যাট্রিক পাস হয়ে যাবে নি? আচ্ছা ডাক দেখানোর কি আছে? হ্যাঁ, ডাটগিরি তো খালি ডাক্তার ফ্যামিলির জামাই দেখাচ্ছে না, ডাক্তার ফ্যামিলির মিয়াও দেখানো শুরু করে দিয়েছে। কি কব, আব্বার মুখের উপর জেবা কইরা রিশমা কয়া দিল যে সে এখনো তার বাপের জমির ভাতই খাচ্ছে। কথাটা কিন্তু আমার কাছে ভালো ঠেকে নেই। সেই জন্যই তো আমি গুল্লাকে এত করে নিষেধ করেছিলাম নহরে আমার সাথে বিয়েটা দিস নে। এই নহর বিয়ে কইরেই জানি একেবারে হাতির পাশ পা দিয়ে ফেলেছি। এই 2 দিন আগেও যে রেশমা তোরে বিয়ে করবি না বলে ফিরিয়ে দিছিল সেই রেশমার ফ্যামিলিটা তো গৌরবের কি আছে? বিয়ে করার যে এত ফাইনটে, এত সুখ লাগে, আগে কোনোদিন টের পাইনি রে মজনু। টের পাইব কেবা করে? আগে 2-1খান বিয়ে করলে না হয় টের পাতু। তাহলে তো খুব সুখেই আছো নহর। সুখ মানে কি রে দোস্ত? নিজের মুখে সেটা ভাষাই প্রকাশ করা যাবে না। তো নিজের উপর অনেক রাগ হচ্ছে। রাগ হচ্ছে? এই না তুই করলু যে সুখের সাগরে হাবুডুবু খাচ্ছু? হ্যাঁ অবশ্যই হাবুডুবু খাচ্ছি। তাহলে যে তুই করছু তো আবার নিজের উপর রাগ হচ্ছে? বিয়ে না করা সাল পাল নিয়ে এই হলো একটা সমস্যা। কি জন্য নিজের উপর রাগ হচ্ছে এটা তুই বুঝতে পারত যদি তুই বিবাহিত হতো। ঠিক আছে, আমাদের যখন বিয়ে হয় নাই তখন তুই বুঝাই দে নহর। শোন, কিসের জন্য রাগ হচ্ছে না এ কথাটা এখন মনোযোগ দিয়ে শোনেক। বিয়েটা তো করলাম, কয়েকটা বছর আগে কি জন্য করলাম না সেই জন্য আমার ভিতরে ছটফট করতেছে। কয়েকটা বছর আগে যদি বিয়েটা করতাম তাহলে বলে এই কয়েকটা বছর বিয়ের সুখটা আরো বেশি উপভোগ করতে পারতাম না। এতগুলি বছর বিয়ের সুখ থেকে বঞ্চিত হয়েছি না রে। কিন্তু মানুষ তো অন্য কথাও আবার কয় রে নহর, বিয়ের পর পয়লা পয়লা নাকি এরকম ফাইনি থাকে, কিন্তু কয়টা বছর যাওয়ার পর নাকি মনে হয় সাইরা দেমা কাইন্দে বাসি। ওরে মজনু, আমি যা করছি সেটা শোনে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলা, নালি পরে কিন্তু আমার মতো পস্তানো লাগবে নি, দেরি করলে লেট হয়ে যাবি নি, বুঝতে পারছিস? বিয়ে তো করবারই চাই রে নহর, ফার্স্ট ক্লাস মেয়ে তো পাইনি। আচ্ছা বিয়ের কথা বাদ দে, তুই নতুন বিয়ে করিস, চল তোর এক কাপ চা খাওয়াই। না ঠিক আছে, কিন্তু আমার দেরি হলে আবার তোর ভাবি রাগ হয়ে পারে। আমার চোখের আড়ালি করবার চাই না তোর ভাবি, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে করছিস চল চাটা একটু খাই আসি। আয় বসনা চল। না তোরা যা, আমি যাব না। আচ্ছা থাক। কি ভূপেন বাবু, বিবাহিত জীবন কেমন উপভোগ করতে আসো? কি করিস তাই না? আমি কি জগাটা খাইতে ভাই যে তোমার লগে ইয়ার কি করবো? ওটা জীবনের আশা ছাড়িয়ে দিয়া ব্রহ্মচারী হওয়ার মুহূর্তে তোর ওইরকম সুন্দর একটা মাইয়া এনে দিলাম, এরপরে তোর ভাল লাগে না, মন মোটে ভরেই না, মুখটা পাঞ্চে করে দাও।
আমি কিন্তু কইছি যে আমার মন ভরে না। তো মন বললে কাও না কা, কিরকম উপভোগ করতেছি সেটা তো নিজের চোখেই দেখে আসলু। কানাই বলাই মামা চলে যাওয়ার পর থেকে মনে হয় যেন একেবারে দম ফিরে পাইছে। আরে কানাই বলাই মামা গেছে তো কোনো সমস্যা নাই, যে ককটেল তোরে আনিয়ে দিছি অত তোর বাপ আর তোর বইনের গরির দম ফুরাইতে খুব বেশি সময় লাগবে না, তুই টেনশন করিস না। আরে ভাই টেনশন কি খালি আমি কানাই বলাই মামাক নিয়ে করতেছি নাকি? বিয়ে করেছি, নতুন বউ ঘরে, হাতে একটা ফুটে পয়সাও নাই, কিরকম থাকে তুই ক? খুব যে ভালো ঠেহায় না তো বুঝতেও পারছি, প্ল্যান একটা করছি। তোর বাপের মেহগনি বাগান আছে না, ওই দিয়ে মনে কর 5-7টা গাছ ব্যস্ত হইবে, কাস্টমার আমি ঠিক করে রাখছি। এ কি সাংঘাতিক প্ল্যান করছো তুই, হ্যাঁ? একেবারে তো দক্ষ যজ্ঞ পাইতে যাবি রে। ওরে দক্ষ যজ্ঞ বাঁধবে এটা কি আমি বুঝি না, এই যজ্ঞের পুরোহিত ঠিক করা আছে, সে চলে আসবে জগা ডাকাই। নহর ঘরের বাইর, আজ তো করে আসপর্দা আমি ভাঙিয়ে দেবো। কি মনে করেছ রে? হ্যাঁ, কি কথা কানে জানা? ভয় পাইস? বাইর কাম করতে। কি হয়েছে মাজা ভাই? আপনার ভাই কি দরকার? তাই ছেড়ি তোর মাইজি ভাই কিরা রে? তাই ছেড়ি এই তুই আমার আব্বা কি কইছু? ও কি মাইজে ভাই, ভাসুর হয়া ছোট ভাইয়ের বউর সাথে কি ভাষা কথা করছেন? কি ভাষায় কথা করছি তুই বুঝতিস না? বাংলা ভাষায় কথা করছি, চাটমোহরের শুদ্ধ বাংলা ভাষায় কথা করছি, নাকি তোর কাছে হিন্দি উর্দু না ইংরেজি মনে হচ্ছে রে? কথা তো বাংলা ভাষাই করছেন, কিন্তু ছোট ভাইয়ের বউর সাথে কেউ আবার করে কথা কয়? আপনি তো চাটমোহরের বাংলা ভাষাকে অপমান করতেছেন। তুগারে সায়স্তা করার জন্য আরো বেশি কিছু যদি করা লাগে তাও আমি করব। এই তুই আমার আব্বা কি কইছু? কথা কইছ না কে? আব্বাক তো আব্বাই কইছি, অন্য কিছু কয়া তো ডাক দেয়নি। এই সেই টাকার কথা কিটা কইছে রে? তুই নাকি আমার আব্বার কাছে কইছিস তোর বাপের বিক্রি করা জমি তোর হয়ে গেছে, সেটা দখল করার জন্য তুই এই বাড়িতে আইছু? দখল নেবার কি আছে, আগে পিছে জমি তো আমাদেরই হবি। তুগারে হবি মানে? বাপ রে হাউস রে, আমার বাপের জমি খাবে রাইছু তাই না? তুই আমাকে চিনিস রে? তোর জমি খাওয়া আমি শিখিয়ে দেব। কি মনে করিছু তুগারে সবগুলা ইঁদুর মারা ওষুধ খাওয়া আমি মারার ব্যবস্থা করব? তোর কত বড় সাহস তুই আমার আব্বার মুখের পর জমি দখলের কথা কইস? এখন যদি থাপড়া বাড়িতে আমি বাড়ি করে দেই তো কিরা ঠকাবি রে? হ্যাঁ দেখেন মাঝে ভাই, ভাসুর হনজনে কিন্তু এতক্ষণ সম্মান দিয়ে কথা করছি, আপনি কথাবার্তার ভাষা ঠিক করে কন, না হলে কিন্তু অসুবিধা হবে কই দিছি। এই রে কি অসুবিধা হবে রে? তুই তো চারবার খালি রে, একেবারে থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি তো কি মনে করিস তুই? হ্যাঁ এই বাহার এই এই কি শুরু করছো? তুই তো ভারী বিয়ে হইছ রে, ছোট ভাই বসে দিতে কেন বাবুর তোর এক চর মারে দাঁত ফালাই দেব, যাই থেকে। আপনার মেজো বেটা আমাকে শর্ট দিবের চাইছে, দিবের দান আম্মা। তুমি ঘরে যাও তো ছোট বৌমা, জানার সাথে কথা করছো কে? এই তুই যাবো না, নাহলে আমি চর খাবো, যাই থেকে। আমাকে চটবে তাই না? সকলে মিলে একজোটে ক্লিক শুরু করেছে, গোষ্ঠী শুদ্ধে সকলে যদি আমি ইঁদুর মারা ওষুধ না করে মারিছি তাহলে পর আমার নাম বহন না। তুমি যাও বৌমা, ঘরে যাও, ওর কথা কিছু মনে করো না, যাও। বসে সুবিধা লাগতেছে না। ফরাদ এই দোকানটা একটু উন্নত কর না, 2-3টা চেয়ার বসার একটু ব্যবস্থা করে। বিরান্তিত বসে আগে বসার অভ্যেস করেলে। তুই কি মনে করেছিস যে বেঞ্চের উপর বসার আমাদের কোনো অভ্যাস নেই? ক্লাস 5 পর্যন্ত পড়েছি, কিসের উপর বসে তুই ক? আরে সেই বসার এই বসা কি এক রে নহর? এনে বসে চা খাওয়ার অভ্যেসের কথা করছি। ওরে ফরহাদ, বিয়ের আগে থেকেই চা খাওয়ার নেশা আমার। মজনুর দোকানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে চায়ের নেশাটা সুইটে গেছে, তাই তুই টের পাসনি। একবার কিন্তু এই নিয়ে ভেজাল করে তোর দোকানের কাপ ভাঙে ফেলেছিলাম, মনে করে দেখ। বাহ,
চায়ের রংটা তো খুব সুন্দর হয়েছে ফরাদ ভাই, একেবারে আমাদের ভাবির গায়ের রঙের মতো। কোন ভাবির গায়ের রঙের কথা করছিস রে মুকুল? এখন কিন্তু গ্রামের মধ্যে তোর মেলা ভাবি আইসে গেছে, সাথে দুই একজন বৌদিও। ভাবি আর বৌদি যতই আসুক, গার রঙের সাথে তুলনা দেওয়ার মতন ভাবি মুকুলের একটাই আছে, সেটা হচ্ছে মতিহার ভাবি। ঠিক কইছে না রে মুকুল? হ্যাঁ, আমরা তো ধান্যঘাট থেকে আইছি। কিটা কইছে রে ফরহাদ যে আমাদের বউয়ের গায়ের রঙের তুলনা দেওয়া যাবি না? তুলনা দেওয়া গেলেও সেটা মনে করছে রসার সাথে, আর আমার মতিহার। আমার বউ রেশমার তুলনা যদি হয় রসায়ের মতো, তাহলে পরে তোর বউয়ের তুলনা কিসের মতো জানিস? ওই যে ডিব্বা আছে না, ডিব্বার দুধ, তার মতো আটটা আটটা পিঁপড়ায় খায়। একদম বাজে কথা কব না, তা করে তোর মাথায় ঢালে দেবো। ও আমার বউ নিয়ে তুমি আজে বাজে কথা কবে, আর আমি কিচ্ছু কব না। মুখে মুখে তালা মারি দেব। আরে রং তো সবার সুন্দর, তবে মানুষের উপরের রং দিয়ে তো আর বিচার করা যায় না। আরে ভেতরের রঙই হচ্ছে আসল রং। সেই রঙেও আমার এই মতিহারের সাথে কেউ পারবি না, এই আমি আগেই কয়া দিলাম। খাবো না তোর তো। হ্যালো চিনি বেশি হয়েছে, তারপরও আলকাত্তার মধ্যে চা বানাবার বড় বড় কথা কয়। তোর চারে মিথ্যা আলকাত্তার মতো, তোর গরম এরকম। আমরা কি তাহলে হারিয়ে গেলাম রে সর্দি? তো ঘরের মতো প্লেয়ার্স দিয়ে দলে থাকে, তারপরে হারা ছাড়া কি আর অন্য কোনো গতি হয়? তাই না, আমি কথা কলেই তুই আমার উপর খালি রাগ দেখাস। মানে নরম কাঠের উপর সুতোরের বল, তাই না? তো এই বলটা তো আসল জায়গায় দেখালি কাজ হতো। চুপ করে থাক। কার সাথে করে বল খাটাবো আমি? আমি একা একা বল খাটাচ্ছি আর তলে তলে যায় তোরা আতাত করুচ্ছু। তুই তো এই ঘরের শত্রু বিভীষণ। শেষ পর্যন্ত আমার কবলে এই অপমান চলতো না সর্দি। তোর পক্ষ নেওয়ার জন্য সকলের চোখে আমি চক্ষু শুনলাম, এখন তুই আমার শত্রুর দলে ঠেলে দিচ্ছিস। এই তোর পক্ষ নিয়ে আমি কি না হারিয়েছি? মেলা কিছু করছু, আমাকে সজ্ঞে তুলে দিছু। তোরা কিচ্ছু করতে হবি না, দয়া করে এখন তুই এ বাড়ির থেকে বিদেয় হতো। আমি যদি উচিত কথা কই, আমি তো মনের মধ্যে কষ্ট ভাবি রে সর। টাকার গতি যাচ্ছে। আমার বিদায় হ কথাটা কর আগে এই বাড়িটা যে তোর না, সেটা কি একবার চিন্তা করেছিস? মাস্টার তো ভাই হিসেবে এই বাড়ির উপর আমার যতখানি অধিকার আছে, তোর কিন্তু সেটাও কথা কান যদি বিশ্বাস না হয় মাস্টারমশাইয়ের কাছে থেকে সঙ্গে। মানুষ কানা হলে এরকম কানা হয় রে মুকুল। আচ্ছা রঙের কথা না হয় বাদই দিলাম, রং যত ভালোই হোক, পুরনো হলে যে রোদে পুরে জ্বলে ডিসকালার হয়ে যায় সেটা ধর্তব্যের মধ্যে নিব না। আমার নতুন বউ রেশমার সাথে ফরহাদের পুরনো বউর তুলনা করে এটা হয়? কি কলু রে নহর, আমার বউ পুরিন হয়ে গেছে, রং জ্বলে গেছে। আমার মতিহার যদি 100 বছরের বুড়িও হয়ে যায়, তাও তো তোর রেশমা তার কাছে খারাপের পারবি না। রেশমার গার রং যে কালা কুটকুটি, এই গ্রামে সকলেই সেটা জান। আলকাতরা একটা বউলি এসে আবার বাহাদুরি করিস, তাই নিয়ে? কোন চোখ দিয়ে দেখে কচ্ছু যে আমার বউ রেশমার গায়ের রং কালো? আমার বউ রেশমার গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা। আরে ধলা রং তো কুত্তি বিলের হয়, আর শ্যামলা রং লাখি একটা। এই তো লাইনে আসতেছু, কেবল তো শ্যামলা কইছু। কয়টা দিন যায় বিয়ের দিয়ে, ওই শ্যামলা ময়লা পরিয়ে আলকাতরা হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রঙের কথা না হয় বাদই দিলাম।
মতিহার কোনো নাম হলো? তামুকের নামে নাম, মতিহার তামুক। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার এই নাম নিয়ে বড়াই করিস না। কেরে মুখে মতিহার নামের মানে কি তুই জানিস? মতি মানে কি? সোনার চাইতে দামি যে হীরা মতি, সেই মতি। মতিহার মানে মতির হার, আর হার মানে কি? গলার মালা। রেশমা কোনো নাম হইলে নাকি রে? রেশম পোকার গুপ্তেন পয়দা হয়, সেই নাম নিয়ে তুই আমার মতিহারের সাথে তুলনা করবে আসিস? মতি মনে হয় খুব ভালো জায়গায় পয়দা হয়, শামুকের পেটের মধ্যে থাকে বেটা। কাদা মাদা ভর্তি। আরে এই মতির দাম কত? কত দাম? জি না, আমার মতি আর শামুকের মতি না, সাপের মাথার মনি হে। হায় সাপের মাথার মনি লইয়া আমরা করি যে কারবার, বাবু সালাম বারে বার। সাপ শোন, তোর মতো মুখ্য ফোড়া দিয়ে কথা কবি। এই আমার বউ রেশমা কোন ফ্যামিলির মেয়ে জানিস? এই নহর ডাক্তার ফ্যামিলির জামাই, বুঝতে পারছিস? ওই ডাক্তারের বাড়ি যায় চা খাগা যা, আমার দোকানে তোকে কোনো স্থান নেই। আমার বউলি তারা উল্টে পাল্টা কথা বলবি, সব শালাক মারিয়ে মাথা মাথা ফাটা। আমার কিন্তু হাত আছে, কই সাবধান কথা বলতে কবি। যা যাবো না, এখানে বসবে, এটা তোর দোকান। তুই হয়তো যাবো কিনা টাকা। সাপের মাথা। মানুষ যেরকম নিমখারামি করতে পারে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আচ্ছা, তোমার সাদের ছড়ি তোমার উপর খেপলো কেলা? কিসের জন্য আবার? এই যে আপনার আমি বৌদি করে ডাই, এটা নাকি আমার 302 ধারার অপরাধ হয়ে গেছে, এখন খালি দণ্ড কার্যকর করা বাকি। বাহ, মিলন ঠাকুরপো দেখতেছি আইন কানুন খুব ভালো জানো, একেবারে উকিলের লাহান কথা কইবার লাগছো। জীবনে চলতে গেলে এরকম একটা আইন কানুন চালা লাগে হতে। চিন্তা করে দেখেন, আপনার ননদ সে কয় কিনা এই বাড়িতে বিদায় হয়ে যেতে, আর তুই কিটা আমার মেয়ের উপর কয়ে দিছি। ওরা তুই তো এ বাড়ির রু আরসি না। আর ভূপেন্দা যদি আমার কথাটা কত, তাহলে আমি মাথা পেতে মানিয়ে নিতাম, কারণ আইনগতভাবে তো ভূপেন্দাই এই বাড়ির রু আরসি। শোনো ঠাকুরপো, তোমার এখন সহজ কথা কই, ওইসব ওয়ারিস ফরিসের আইন না খুঁজা তোমার ছোট দিদি বিদায় করবার সহজ রাস্তা খান বাইর করো, ওরে বিয়ে দিয়ে দাও। মানুষ যেরকম নিমখারামি করতে পারে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আচ্ছা, তোমার সাদের ছড়ি তোমার উপর খেপলো কেলা? কিসের জন্য আবার? এই যে আপনার আমি বৌদি করে ডাই, এটা নাকি আমার 302 ধারার অপরাধ হয়ে গেছে, এখন খালি দণ্ড কার্যকর করা বাকি। বাহ, মিলন ঠাকুরপো দেখতেছি আইন কানুন খুব ভালো জানো, একেবারে উকিলের লাহান কথা কইবার লাগছো। জীবনে চলতে গেলে এরকম একটা আইন কানুন চালা লাগে হতে। চিন্তা করে দেখেন, আপনার ননদ সে কয় কিনা এই বাড়িতে বিদায় হয়ে যেতে, আর তুই কিটা আমার মেয়ের উপর কয়ে দিছি। ওরা তুই তো এ বাড়ির রু আরসি না। আর ভূপেন্দা যদি আমার কথাটা কত, তাহলে আমি মাথা পেতে মানিয়ে নিতাম, কারণ আইনগতভাবে তো ভূপেন্দাই এই বাড়ির রু আরসি। শোনো ঠাকুরপো, তোমার এখন সহজ কথা কই, ওইসব ওয়ারিস ফরিসের আইন না খুঁজা তোমার ছোট দিদি বিদায় করবার সহজ রাস্তা খান বাইর করো, ওরে বিয়ে দিয়ে দাও। তাহলে হয়েছে, আরে বিয়ে করবে কি? যে তার আচার ব্যবহারে সিরি বয়স সিয়ারের কথা নাই বাদই দিল, যে ঘরে যাবে জ্বালাই ঘোড়ায় সারকার করে। বয়স তো তোমারও কম হয়নি ঠাকুরপো, তোমারও তো বিয়ে করে ফেলানো উচিত। সেটা যে একেবারে বুঝিনে তা তো না বৌদি, কিন্তু কি আর পুরুষ মানুষ, বিয়ে করে বউরে খাওয়ানোর সামর্থ্য তো আমার নেই বৌদি।
তাইলে কি তুমি সারা জীবন বিয়ে না করে কাটাই দিবা ঠাকুরপো? ভগবান যদি কোনোদিন মুখ দিলে তাই তখন দেখা যাবে। আজ কতটা দিন হয়ে গেল একটা ফুটো বয়সার মুখ দেখালো না ভগবান। ওই শিবানী কিপ্টেটা কলাম 200টা তুই কড়কড়া নোটের নামে পাইছিস, তখন তো আবার কয়টা টাকা দে না রে বাপ। ওরে বাপ রে বাপ, বৌদি তোমার কাছে কয়টা টাকা হবে না? বড় উপকার হতো। বৌদি না কি করবো, কেউ না তোমার বোঝেই না। এত সুন্দর একটা বৌদি কলে পাবে? 7 জন্মের ভাগ্যি লাগে জানো। আমি তাহলে একটু ঘুরিয়ে আসি। যাও। রেশমা, রেশু, রেশু, হরহাদির দোকানে বুঝতে পারছো একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ফালতু চেংড়া, চরম ফালতু চেংড়া। ও কি করেছে জানো? আমার বোর সাথে তার বোর তুলনা করেছে। হতে পারে কিসের কি ড্যাম ডিবিট খাইছে, দোকান বন্ধ করে চলে গেছে। আমাকে বাড়ি দিয়ে এসো। কি হয়েছে রেশমা? রেশু, তোমার মন খারাপ কিসের জন্য? আমি আর তোমার বাড়ি থাকবো না। কি হয়েছে রেশমা? আমি তোমার হাসি মুখ দেখে বাইরে থেকে বাইর হলাম, এখন তোমার মুখ মলিন। কি হয়েছে কত? কি হয়েছে সেটা তোমার মায়ের কাছে যায় জিজ্ঞেস করো। আমি কিছুই কবার চাই না, শুধু একটু কই, নতুন বউ হয়ে ভাসুরের হাতে মায়ের খাওয়ার আগে তুমি আমাকে বাড়ি থেকে আসো। এটা তোমাকে মারবে, খালি নামটা কও। আমি তোমার হাজবেন্ড, আমি তার হাত গুঁড়ো করে করে দেবো। রেশু, তুমি আমার সবকিছু খুলে কও তো। বলেন তো আমার কাছে যায় জিজ্ঞেস করো। তোমাকে শুধু একটু কই, এত বড় অপমানের পর আমি আর এবার থাকবো না। রেশমা, রেশু, শোনা আমার, তুমি শান্ত হও। এর আমি উপযুক্ত প্রতিশোধ দেব। দরকার হরি পড়ে আমি এ বাড়ি থেকে সবাক খাতা দেব। আমি তোমার হাজবেন্ড, আমি কাউক ছাড়বো না। আমার উইপকে কে কি বলেছে? আম্মা, আম্মা, আমার উইপে অপমান করা হয়েছে কিসের জন্য? কাকে অপমান করা হয়েছে? আমার উইপ আমার স্ত্রীকে অপমান করেছে কিসের জন্য? আর কইস নেই, ওই যে পাগলটা বহর। ওরে বাবা বাবা বাবা, বহর তোমার কাছে পাগল হলো কবে থেকে? সে কথাটা আগে কও তো। পাগলই তো, পাগল না হলে ছোট ভাই বউকে তুই তুই করে। সামান্য ঘটনা নেই তুই আবার অশান্ত শুরু করবে লাগলো কে? তোমার কাছে সামান্য ঘটনা হয়ে গেল। আমার নতুন বড় অপমান তোমার কাছে সামান্য ঘটনা না। সামান্য মনে করলি সামান্য, কঠিন মনে করলি কঠিন। তুই এর এই নিয়ে মাথা গরম করিস না তো। আমি তো বড় শাসন করেই দিছি। তুমি কিসের শাসন করেছো আব্বা? তুমি যদি শ্রীরাম শাসন করতে তাহলে পরে আমার উইপ কিসের জন্য বসে বসে চোখের বাড়ি মেলতেছে? রেশমা কাঁদতেছে। এ আল্লাহ, এই সামান্য দুটো কথা নিয়ে কাঁদার কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। আম্মা, তুমি কিন্তু বারবার তোমার মেজো বেটার পক্ষ নিয়ে কথা করছো। ভাসুর হয়ে তার ছোট ভাইয়ের নতুন বউ সর দিবার চাই, এটা তোমার কাছে সামান্য ঘটনা হয়ে গেল না? আরে বাবা, রেশমার সামনে আমিও তো বড় সর দিবার গেলাম, সেটা তো চোখে পড়ে নাই। একই গায়ের ছাওয়াল পাওয়াল ভাসুর দেওয়ার হিসেব না করলে কি হয়? রেশমা কি বড় চেনে না? চেনা অচেনার বিষয় না আম্মা, আমার স্ত্রী কোন ফ্যামিলির মেয়ে সেটা তোমাকে বোঝা লাগবে। আমার স্ত্রীর অপমান আমি কিছুতেই মাইনে নেব না।
এই ঘটনার উচিত শিক্ষা বহরেক না দিলে আমার স্ত্রী যে মনের দুঃখ পাইছে সেটা কিছুতেই বুঝবে না। 2 দিনের বৈরাগী হয়ে ভাতের একেবারে অন্ন কর শুরু করেছো, তাই না? খুব একেবারে স্ত্রীওয়ালা হয়ে গেছো। যা, বহরের মুন্ডু কাইটে নিয়ে এসে তোর বউয়ের পায়ের উপর দিয়ে তার দুঃখ মুছাকে। বিয়ে হয়ে সুমিরই পেল না, রেশমা কবে যে মেয়ে থেকে এত বড় বউ হয়ে গেছে সেটাই বুঝতে পারিনি। আবারও তুমি তার পক্ষ নিয়ে কথা করছ আম্মা। ঠিক আছে, আমিও আমার উইপের পক্ষ নিলাম। বহরের সাথে যা বোঝাপড়া করা লাগে আমি করতেছি, কারণ আমার স্ত্রীর সম্মান তো আমারই রক্ষা করতে হবে, কারণ আমি তার হাজব্যান্ড। কথা কও না কেন? অসময় দোকান বন্ধ করে বাড়ি চলে আসলে কার সাথে আবার বাদাবাদি করিস? কথায় কথায় দোকান বন্ধ করে বাড়ি চলে আসলে দোকান করার দরকার কি? তোমার কি ধারণা আমি খামাখা দোকান বন্ধ করেছি? কিছু শয়তানিক শিক্ষা দেওয়ার জন্যই তো দোকানটা বন্ধ করেছি। বাপরে, শিক্ষা দেওয়ার মানুষ রে, তোমার কাছে কিটা শিক্ষা নিবার চাইছে? তুমি কি চায়ের দোকান খুলে বইছো নাকি স্কুল খুলে বইছো? মানসিক শিক্ষা দিতেই খালি স্কুল খোলা লাগে না, চার দোকান বন্ধ করে দিয়েও শিক্ষা দেওয়া যায়। চার নিশায় যখন মাথা ধরবিনি তখন বুঝবিনি কেমবা খায়। মানুষের সাথে তোমার হাতে লাগে কিছু না, কও তো? আমি কারোর সাথে লাইক বের যাইনি, ওই শয়তানগুলোই তো গায়ে পড়ে আমার সাথে লাইক বের আসে। দিছি ঘুঘুর বাসা ভাঙিয়ে আর বোঝেক। আজ আবার কার সাথে লাগিছে? কিডা আবার? ওই যে নব্য জামুই শয়তান। 2 দিন হয় নাই বিয়ে করে আমার দোকানে এসে সিয়েরে বসবে চায়, আবার পার পর পা তুলে দিয়ে বোর কালার নাম এই সব নিয়ে লাগবে আসে। আরে তোর বাপ তখন তোর বিয়ে মানিয়ে লাই নেই রে, তুই আসিস আমার বোর চেহারার সাথে তুলনা করবে। তুমি যে কথায় কথায় নিজের বইয়ের চেহারা নিয়ে মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাও, আর কয়দিন পর তো মানুষ তোমাকে পাগল কবি। সে সুযোগ দিলি তো, বুঝে গেছি। এই গ্রামে থাকলি সব শয়তানগুলো আমার বোর চেহারা নিয়ে বদনাম করবি। সারা গ্রামে থাকবোই না, শ্বশুর বাড়ি যায় থাকবো, সব দিক থেকে শালা শান্তি পাবো। মাত্র কয়দিন দোকান করে আমার সব দিক থেকে লস, তাও মাইনে নিয়েছিলাম। কিন্তু কথায় কথায় আমার বোর চেহারার সাথে এক একটা আলকাতরা আমার কাছে চেহারা তুলনা করবে আসে, সেইটাই তো আমি মানি নেব না। দোকানটা কি তাহলে আবার মজনুর হাতেই ছেড়ে দিয়ে যাবা? আচ্ছা, তুমি সুযোগ পালি ওই শয়তানের পক্ষ নিয়ে কথা কও কিসের জন্য? ওই দোকান আমি কিরাসিন ঢালে পুরা দিয়ে যাব, যাতে সব সার পোকার বিছন মরে যায়। বদমাইশের দল, আমার বোর চেহারা আলী কথা কবে আসিস? ক্যারে ক্যারে এই মতি মানে কি জানিস? বানর কি আর মতির মালার মন বোঝে? বানর বোঝে বানরের তা। আল্লাহ সব হইছে এক একটা। তুমি কাক বিশ্বাস করবে বাবা, তাই কও? কলির কাল, ঘোর কলির কাল চলে এসেছে, বুঝছো? এখন শুধু কলকি বাবা আর কলকি ফুকেন দেওয়া বাকি আছে। হয়, ফোঁটা দিয়ে দিলেই তো বাঁচা যায় রে মা। চারিদিক থেকে আমায় করে বাতি নিবানোর জন্য যেভাবে ফোঁটার কারবার চলতেছে, তাতে কলকি দেবতা ফোঁটা দিয়ে খেলা সাঙ্গ করে দিলেই বাঁচা যায়। আমি আর 5 জনের কথা বাদ দিলাম বাবা, আমি খালি মিলনের মুখের আসপাদ্দার কথা চিন্তা করছি। কিরম করে আমাকে মুখের উপরে কয়া দিল, এ বাড়িতে আমার কোনো অধিকার নাই। কিসের জন্য এগুলো করছে বুঝতে পারছাও না? ওই পক্ষে চলে গেছে তো, ওই যে রসগোল্লা কিনতে পয়সা দিছিল তা থেকে যে মারতে পারিছে। শুনলাম ভূপেনের বউ নাকি 200 রসগোল্লা কেনার পয়সা উইক দিছিল। আমি নিশ্চিত 1.5 সালের একখান বেশি রসগোল্লাও কেনে নাই। কোষকিরি শিবানী, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো 100 রসগোল্লায় মিলন পড়ায় 70-75 টাকা মারছে রে। হ্যাঁ, ওরে বাবা করছে কি, তার বেশি ছাড়া কম হবি না। সেই টাকার গরমে তো সে আমাকে ফট করে কয়া ফেলালো আমার এ বাড়িতে কোনো ওয়ারিশ নাই। মাস্টার তো ভাই হিসেবে ওই এ বাড়ির বড় ওয়ারিশ। কাকা পা দুইখান দেন, একটু সালাম করবো। হঠাৎ সালাম কেন? তুইও কি বিয়ে করে ফেলেছিস নাকি? কাকা এটা কোন ধরনের কথা কইলেন? এই বহর করবে বিয়ে? আমার সম্পর্কে আপনার এত নিচে ধারণা? আমি কি নজর আলীর কুলাঙ্গার সওয়াল নাকি?
অত লেকচার মারছো কিসের জন্য? অত লেকচার না দিয়ে কয়া দিতে হয় পুনামটা তুই কিসের জন্য করছু? দেখ শিবানী, তুই কিন্তু ঝগড়ার স্টোনে কথা করছু। তুই যে বরাতের মিষ্টি আমাকে খাবার দিছিল না সে কথা কিন্তু আমি ভুলে গেছি। এখন আমি কাকা সালাম করে দোয়া নিয়ে বেড়াইছি, আজে বাজে কথা কয়ে ভেজাল বাধা দিস নে হইছে তো, নে প্রণাম কর। ওরে পরিষ্কারই আছে। হ্যাঁ প্রণাম তো করলু, এখন ক কি উপলক্ষে আশীর্বাদ করব? কাকা দোয়া করবেন সব দায়িত্ব যেন আমি সঠিক মতো পালন করে পারি। আমার আব্বা, হ্যাঁ আপনার বন্ধু, তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবে বলে সিদ্ধান্ত নিছে। কোষ কিরে বলবো? নজর আলী এত বড় সিদ্ধান্ত নিল আর আমি জানিবারই পারলাম না। জানার টাইম তো এখনো যায় নাই কাকা। আমার আব্বা মনে অনেক কষ্ট নিয়ে সিদ্ধান্ত নিছে। এছাড়া তো তার সম্পত্তি রক্ষা করার আর কোনো পথ ছিল না কাকা। আমার দুই ভাই, তারপরে দুই বউ, তারপর আমার যে ফুফিতো ভাই গুল্লা, এরা তো আমার আব্বার সম্পত্তি গিরাস করার জন্য তারপরে জিব্বে তাই লক 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 করতেছে। কাকা আপনি দোয়া করেন আমার আব্বার দোয়াই গুরু দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করে পারি। সে মানে তুই দোয়া করিস। হ্যাঁ গেলাম কাকা। আব্বা এই এখানে কি চাই? যা। আব্বা আপনার কাছে একটা নালিশ করবার চাই আমি। চিন্তা করে দেখলাম আপনি যদি এই বাড়ি গাড়ছেন, তাই কোনো কিছুর একটা অ্যাকশন নেওয়ার আগে আপনার জানানো একটা উচিত। খুব অ্যাকশনের মানুষ হয়ে গেছো তাই না? আমার চোখের সামনে থেকে দূর হ। আব্বা আপনি কথাটা না শুনে আমাকে দূর হয়ে যাবার কবেন না। আমার উইপেকে বাড়িতে যেভাবে অপমান করেছে গার্জেন হিসেবে আপনার জানার দরকার আছে আব্বা। আমি তোদের কোনো গার্জেন না, যে গার্জেনের কথা মতো বিয়ে করেছো তার কাছে যা। আম্মা আমাকে বিয়ের গার্জেন হবার পারে, কিন্তু এই বাড়ির গার্জেন আপনি আব্বা। আপনার মেজুবেটা বর আমার উইপেক চর দিবার চাইছে। আপনি এর বিচার করবেন কিনা সেটা আমাকে কয়ে দেন। আমার উইপেকটা নতুন বউ, তার কিসের জন্য অপমান করবে? তোর বউয়ের তো চর দেওয়াই উচিত। আমি যদি চর দিবে পারতাম আমার গায়ের জ্বালা মিটত। আব্বা আপনি কিন্তু অনেক অন্যায় কথা কয়ে ফেললেন আব্বা। আমার উইপ কিন্তু যেন কোনো ফ্যামিলির মেয়ে না। হ্যাঁ জব্বারেরই তো জমিদার, আর তোমার বউ তো জমিদারের বিটি। ওই জমিদারের বিটি যে আমার মুখের উপরে কয়ে দিছে তার বাপের জমির ভাত খাওয়ার জন্য সে আইছে, সেই বিচার কিটা করবি? এই কথা যদি আমার উইপ কয়েও থাকে তাহলে পরে তো খুব অন্যায় কিছু কয়নি। তার কাছ থেকে তো আপনি মেলা জমি কিনেছেন, কিনেননি? এই জমিকে আমি মাগনা কিনেছি? আমার শরীরে রক্ত পানি করার টাকা দিয়ে জমি কিনেছি কি তোর বউ ভাত খাওয়ার জন্য? তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আব্বা দিন আপনি যা করেছেন করেছেন, এখন কিন্তু আমি বিবাহিত পুরুষ। কোথায় কোথায় আমার মারবার আসবেন না, আমার একটা প্রাস্টিজ আছে। আমি কিন্তু যেন তুলে ফ্যামিলির জামাই না, ডাক্তার ফ্যামিলির জামাই। বাবারে দেখ ডাক্তার ফ্যামিলি ছুটছে আরাম দাদা। আব্বা কি করিছে শুনিছাও নাকি? কোন আব্বার কথা কইছাও? বিবাহিত মানুষের আব্বা তো তুই যেতে হয়। তোমার আব্বার কথা করছি। সে নাকি বহরেক সব সম্পত্তি লিখে দিচ্ছে। তার সম্পত্তি সে দিবেরই পারে। দিবেরই পারে মানে? বহর কি তার একলা বেটা নাকি? তুমি তো জানো আমরা হচ্ছে নামে মাত্র বেটা, আর বহরেক আব্বা একটু বেশি ভালোবাসে। ভালোবাসলেই কি তোমাদের হক বঞ্চিত করে সে বহরেক একলা লিখে দিবি? তাহলে তোমার ভবিষ্যৎ কি? তোমার সাল মেয়া খাবি কি, বউ খাবি কি? খাওয়াইনার মালিক তো আল্লাহ, আর তাছাড়া তোমার বাপের কি কম আছে? তুমি তোমার বাপের থেকে যে ভাগ পেবে না সেটা দিয়ে আমাকে ভালো মতো চলে যাবে না। তোমার লজ্জা করতেছে না এই কথা কতি? আমার বাপের সম্পত্তির দিক তোমার কিসের নজর? নিজের বাপের সম্পত্তি খাচ্ছে এক ভাই, আর তুমি লোভ করে আসাও আমার বাপের সম্পত্তির দিক, তাই না? বিশ্বাস করো চুমকি, আমি লোভ করিনি। তুমি না আমাকে কইতে বিয়ের পরে আমরা গাছের নিচে থাকবো। চুপ করে থাকো। গাছতলায় বসে বসে প্রেম করা যায়, সংসার করা যায় না। ভূতের মতো ধুম করে ঘরের মধ্যে ঢুকে পড়ো কিসের জন্য? গলা খাকারি দেওয়া যায় না?
কে আমি কি ভাসুরের ঘরে ঢুকতেছি যে গলা খাকারি দেওয়া লাগবে? ভাসুর না হই, একজন পুরুষ মানুষের ঘরে একজন মহিলা তুমি ঢুকতে চাও, একটু সাড়া দিলে কি হয়? মানুষের কত অসুবিধা থাকতে পারে। অসুবিধা যে কি সেটা তো আমি জানি। আমার সতীনে তুমি আদর্শ আর করতে চাও, তাই না? ভূতের মতো ধুম করে ঘরের মধ্যে ঢুকে পড়ো কিসের জন্য? গলা খাকারি দেওয়া যায় না? কে আমি কি ভাসুরের ঘরে ঢুকতেছি যে গলা খাকারি দেওয়া লাগবে? ভাসুর না হই, একজন পুরুষ মানুষের ঘরে একজন মহিলা তুমি ঢুকতে চাও, একটু সাড়া দিলে কি হয়? মানুষের কত অসুবিধা থাকতে পারে। অসুবিধা যে কি সেটা তো আমি জানি। আমার সতীনে তুমি আদর্শ আর করতে চাও, তাই না? বাজে কথা কবা না কমলা বানু। আমার চরিত্রের উপরে দাগ লাগানোর নতুন বুদ্ধিটা তুমি কনে থেকে পাইছো শুনি? আমি যদি তোমার একটা সতীন আইন বেরি পারতাম তাহলে তুমি বহু আগে শায়েস্তা হয়ে যাইতে। বিয়ে করে সতীন আন নাই তো খানেওয়ালা বাড়ার ভয়ে। তবে এখনো যদি তোমার ইচ্ছে করে তাহলে চেষ্টা করে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। তা থাকতে কে, দুই দুইখান বেটা বিয়ে দিয়ে খানেওয়ালা বাড়াইছো, আবার আমার বিয়ের বুদ্ধি দিয়ে যদি আরেক খান খানেওয়ালা বাড়ানো যায়, তাই না? যেন তেন প্রকারে আমার একটুখানি ক্ষতি করতে পারলেই তুমি খুশি হও, বুঝি নে? এখন কও, কিসের জন্য ভূতের মতন এসে খাড়া হয়েছ? টাকা দেখার জন্য। ওইটাই তো আমার আসল সতী। তোমার কাছে তো খালি টাকার আদর হয়েছে। মধ্যে রাতে এসে আর সিনেমার নায়িকার মতো ঢং দেখানো লাগবে না। দিন দিন শুকরি সাজা হচ্ছে, তাই না? নায়িকা হব না? আমার নায়ক উত্তম কুমার যেখানে বসে আছে। ফাঁকে থাকো। সারা জীবন আমার চেহারা টাক নিয়ে খিতেবি করে এখন উত্তম কুমার দেখতেছ? ধান্দা কি সেটা কয়ে বিদেয় হও। তা উত্তম কুমার সাহেব, আপনি নাকি আপনার সব সম্পত্তি বহরের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নিছেন? যাকে সম্পত্তিটা যে আমার সেটা স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ। তা আমার সম্পত্তি আমি বহরেক দেই নাকি রাস্তার ফকিরেক দেই, সে কৈফিয়ত তো আমি কাউকে দিতে রাজি না। পথের ফকিরেক যে তুমি সম্পত্তি লিখে দিবে না সেটা একটা গেদা চাওয়ালো জানে। দরকার হলে ফকিরের মতো ভিক্ষে করে 2 বিঘে জমি তুমি বেশি কিনবে। কিন্তু তোমার 3 বেটা 1 মিয়া, তাগারে সকলে বঞ্চিত করে তুমি 1 বেটাক সব সম্পত্তি লিখে দিবে, সেটা তো কোনো কথা হবার পারে না। কি হবার পারে আর কি হবার পারে না সেটা তোমার কাছে শোনা লাগবে। তুমি যখন আমার কথার বাইরে গিয়ে সালুনের মধ্যে ঘপ ঘপ করে তেল ঢেলে দাও, আমাকে শিক্ষা দেওয়ার জন্য যখন বেটা গেড়ে বিয়ে দিয়ে ঘরে তোলো, তখন কি হয়? নিজে খুব চালাক মনে করো, তাই না? এবার দেখো ঘুঘুর বাসা কেমন করে ভাঙা লাগে। চলো, কি ভাবতেছ? তুমি যেটা চাচ্ছ সেটা হবে না। কথাটা মাথার মধ্যে ঢুকেছে? বুঝতে পারতেছ? ভালো করে ঢেকে টেকে বসো। ও বাবা, নজর আলী কাকা তোমার যে বন্ধু, সে তো তার সম্পত্তি রক্ষার জন্য একটা ব্যবস্থা করিচ্ছে। তুমি কি কিছু চিন্তা ভাবনা করিচ্ছাও? সেই চিন্তাই তো সর্বক্ষণ করিচ্ছি রে মা, কিন্তু কোনো কুল কিরানা খুঁজে পাচ্ছি না। আজ কয়েকদিন হচ্ছে আমার মনের মধ্যে একটা কথা উকি ঝুঁকি দিচ্ছে, কিন্তু আমি তোমাকে কইতে পারছি না। কি কথা? শোনো বাবা, আমার কি মনে হচ্ছে জানো, তোমার ব্যাটার এসব বিয়ে টিয়ে কিচ্ছু না, এই সব হচ্ছে তোমার সম্পত্তি দখলের একটা ফাঁদ। তারা কি মনে করেছিল জানো? ওরা মনে করেছিল যে ভূপিনের বিয়ের খবর শুনিয়ে
তুমি হার্ট ফেল হয়ে যাবে। তখন সমস্ত সম্পত্তির মালিক হবি ভূপেন। তারপরে আর কি, ভূপেনের রাতের আধারে গলা টিপে মারি ওই ডাকাতের গোষ্ঠীর সব সম্পত্তির অধিকারী হবি, বুঝছো? তোর কথা কেন একেবারে ফেলায় দেওয়া যায় না রে মা, কিন্তু তাদের হিসেবে একটু ভুল আছে। ওই ভূপেনের বিয়ের কথা শুনে এই হারাধন দত্ত যে হার্ট ফেল করবি, অত দুর্বল হাটের লোকে হারাধন দত্ত না। তাদের ফাঁদ ফেল, তুই নিশ্চয় থাক। নিশ্চিন্ত হবো কিরম করে বাবা, তুমি কও? তোমার ছালের যে মতি গতি, তার হাতে যদি এই সম্পত্তি পড়ে, বছরকে না ঘুরতে সমস্ত সম্পত্তি জ্বলে যাবি, তারপর তোমার এই ভিটে ঘুঘু চড়বি। সেটাই তো আমার বড় মাথা ব্যথার কারণ রে মা। আমার বাপ দাদার কষ্টের সম্পত্তি খাইয়ে না খেয়ে কত কষ্ট করে রক্ষা করেছি। আমি তো সেটাই চিন্তা করছি বাবা। বাবা একটা কথা কব, মানে করছিলাম কি যে ওই যে নজর আলী কাকা যেমন একটা বন্দোবস্ত করিচ্ছে, তোমার যদি আমার উপরে বিশ্বাস থাকে বাবা। লাভ নাই রে মা, হিন্দু করে আইন বড় জটিল। পুত্র সন্তান যদি একবার ওয়া ডেকে ভূমিষ্ঠ হয়, তাহলে মেয়ে করে কপালে ছাই। মারে, আমি যতই তোর নামে লেখাপড়া করে দেই না কেন, আমি মরে যাওয়ার পর ভূপেন 50 টাকার একখান কোর্ট ফি দিয়ে মামলা করলি সব উল্টে যাবে। বাবা তুমি কি করছো? আমি না তোমার সন্তান। সন্তান? তাই কন্যা সন্তান। হিন্দু করে ঘরে কন্যা সন্তান না হয় বাপের সম্পত্তির মালিক, না হয় স্বামীর। কি করছো বাবা? তাহলে কি কন্যা সন্তান মানেই দাসের জীবন? কোনো কিছুর তার কোনো অধিকার নাই? সবই বিধাতার বিধা। হ্যাঁ, বিশ্বাস করো, আমি অত হিসেব নিকেশ করে কথা কইনি। তোমার আব্বার সম্পত্তি লোভ করে কোনো কথা কইনি তো। এই তোমার আমি শুয়ে করছি। হিসেব নিকেশ না করলে জীবন চলবি? আমি তো হিসেব নিকেশ বুঝি না, তুমি আমার একটু হিসেব নিকেশ শিখাই দিবা? মনে করো তুমি আমার অঙ্কের মাস্টার। আমার ঠেকা পড়িছে। তোমার মতো খারাপ ছাত্রর মাস্টার হয়ে আমি নিজের বদনাম করবার চাই না। ছাত্র হিসেবে তো আমি খুব একটা খারাপ আছিলাম না, ক্লাসে আমি ফার্স্টই হইতাম। তুমি না আমাকে কইছিলে তোমার সাল পালার মুখে আমার মামা ডাক শোনার যে রেডি হওয়ার জন্য, সেটা তো আর হয় নাই। এখন তোমার সাল পালা আমার আব্বা ডাকবি, হিসাবটা ঠিক কইছি না? আব্বা যে কবি সেটা এত শিওর হয়েও না। আমার তো মনে করে তোমার সরপাল তোমাকে ফজর আলী কয়াই ডাকবি, তোমার আব্বার মতো। তাই নাকি? দেখি এই বড় ভাই করে তো গলা শুকিয়ে দিচ্ছিস কি রে? হ্যাঁ, আমি তোর ঘরে কয়বার গেছি রে? তুই আমার বারবার ডিস্টার্ব করতেছিস। এবার ভাই তুই এগুলি কি করছিস? তুই তো আমার স্ত্রীর ভাসুরস, তোর পক্ষে কি আমার ঘরে যাওয়া সম্ভব? তুই আমার বড় ভাই, চুমকি আমার ভাবি, ভাবির ঘরে তো আমি পারি। ঠিক কইছি না ভাবি? হ্যাঁ, আমি তো বিয়ে করেছি কারোর মা কারোর ভাবির ডিউটি করার জন্য। আমার তো সংসার নাই, তাই না? এই থামো তো তুমি। এই তোমার বড় ভাইয়ের কাছে কি দরকার কও তো নহর। থ্যাংক ইউ ভাবি। দেখছো, বিয়ে করে ইংরেজি কথা ছাড়া কথাই কবে পারছিস না, বাংলা ভুলে গেছে। বাংলা কথা তো ভুলিনি রে বড় ভাই, কিন্তু বিয়ের পর থেকে কথায় কথায় কেমন জানি ইংরেজি কথা বের হচ্ছে। মনে হয় বিয়ের আনন্দই হবে, কিন্তু সে আনন্দ তো ধ্বংস করে দিচ্ছে রে বড় ভাই। সেই বিচার নিয়েই তো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি। আমার কাছে তুই মধ্যরাতে বিচার দিবার আছো না? হ্যাঁ বড় ভাই, অ্যাকশন নেওয়ার আগে সকলের এই কথাটা নলেজে দেওয়া দরকার আছে। আমার উইপে বহর যে অপমান করেছে, সেটার বিচার কি তুই করবু
নাকি আমি নিজেই করব? আমার উইপে কি পরিমাণ যে অপমান করেছে, এখনো কাটাকাটি করতেছে, কিচ্ছু খায়নি। শোনো দেওরা, তুমি যার কাছে বিচার নিয়ে আইসাও তার যে কোনো কিছু করার ক্ষমতা নাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আর এখন তোমার স্ত্রীর অপমানের চিন্তা বাদ দিয়ে তার চেয়ে বড় চিন্তা করো। তোমার আব্বা যে তোমার ঘরে সব সম্পত্তি তোমার মাইজে ভাইয়ের নামে লিখে দিচ্ছে সেটা কি তুমি জানো? এবার ভাই কি করছে? সুমকি ভাবে কি সব কথা ঠিক করছে? সেরকমই তো শুনেছি রে। তালি পরে তো আমার হাত থেকে বড় কেউ বাঁচাবার পারবে না বড় ভাই। আমার উইপের অপমানের শাস্তির সাথে সাথে এটা যোগ হয়ে গিয়েছে। অক্ত আমি মাথা ফাটাই দেবো, অ্যাটাম্প টু মার্ডার করে দেবো। আমার কিনে হাতটা ভাই এত চিকুর পারিস না, আব্বা যদি টের পায় মার্ডার করে দেবেন, বুঝছিস? বিবাহিত বলে খাতির করবেন। সব খবরই পায়ে গেছে বড় ভাই না? আমাক চিনে না, আমি কিছু কই এতদিন সব সহ্য করেছি। জানিস আমি কি করি? আমি খুঁজে করবো, আমি নিজের ভাঙি করি। ইয়ে করে ভেজানোর মধ্যে আমি নাই সব। আমি কি তোমার এতই পর হয়ে গেছি নজর আলী, নাকি তুমি আমাকে অবিশ্বাস করা ধরিস? নিজের মনে জিজ্ঞেস করো, উত্তর পাওয়া যাবা। সারা রাত তো নিজের মনের সাথে মেলা বোঝাপড়া করলাম, কিছুই তো খুঁজে পেলাম না, তাই তোমাকে জিজ্ঞেস করতেছি। তাহলে খামাখা তোরের মন পুলিশ পুলিশ হচ্ছে কা? আমি তোমাকে কইছি যে আমি তোমাকে অবিশ্বাস করি? না, সেটা মুখ ফুটে তুমি কও নাই, কিন্তু বহর আমাকে যে প্রণাম করে যে খবরটা দিয়ে আসলো তাতে তো মনে হচ্ছে সেটাই সত্যি। বহর তোমাকে সালাম করেছে, ঘটনা কি কত হারাধন? তাহলে আমার শেষ অবলম্বন বহরও কি আমাকে দাগা দিল? না না, দাগা দেয় নাই, আমিও প্রথম তাই মনে করেছিলাম। আচ্ছা নজর, তুমি তোমার সব সম্পত্তি যে বহরের নামে লিখে দিচ্ছ, এ কথাটা তো তোমার দাঁতের ফাঁসা দিয়ে একবারও প্রকাশ করো না। কিরা তোমাকে খবর দিল? কে? বহর আমাকে প্রণাম করে কইল যে আমার পরে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা জানাই পালন করবার পারি। তুমি কি আশীর্বাদ করে দিছো হারাধন? না, দেই নাই, আবার নাও করি নাই। মনে করো মৌন আছিলাম। আচ্ছা, ইয়ে ঘটনাটা কি সত্যি? কি জানি রে ভাই, মাথার তো ঠিক নাই, কখন কার কাছে কি কথা দিচ্ছি কিছুই তো মনে থাকতেছে না। হ্যাঁ, কথাটা মিথ্যা কাও নাই নজর, আমাদের কপালে যে এইরকম বিপর্যয় নেমে আসলো, সাওয়াল পাওয়াল এইরকম অবাধ্য হয়ে গেল। আজ কতটা দিন হয়ে গেল, 1 শতাক জমিও কিনবে পারি নাই। মাথাটা ঠিক থাকে কেমন করে কও? আরে তুমি তো ভাগ্যবান মানুষ রে ভাই, তোমার সাওয়াল বিয়ে করুক আর যাই করুক তোমার তো কোনো লস নেই, পরের উপর দিয়ে তোমার সংসার বেশ চলে যাচ্ছে। আর আমি তো পথের ফকির হয়ে গেলাম রে ভাই। এবারে এই জায়গায় খাড়া, তোর সাথে বোঝাপড়া আছে। দিন দিন কিন্তু তোর সাহস বাড়ি যাচ্ছে নহর, তুই কার সাথে কথা করছিস তুই জানিস তো? এই না জানি নহর কোনো কথা কয় না, তুই বহর কিপটে, আর কিপটে নজর আলীর মেজে বেটা পড়েছে, ঠিক আছে? দেখ নহর, বেশি বেয়াদবি করবি না কিন্তু, কা দিলাম তোর কপাল কিন্তু খারাপ হয়ে যাবি রে। আরে আমার কপাল কি খারাপ হবে রে বহর? তোর নিজের কপালের কথা চিন্তা কর। তোর এত বড় সাহস, তুই আমার উইপেক সর দিবার চাস? এ সর দিবার চাস মানে কি রে? সর তো দিয়েই দিতেম রে, ওই এক সর দিয়ে 32টে দাঁত আমি ফালা দিতেম। আম্মা চলে আসলে বলে তোর বউ বাঁচিয়ে গেছে, একটা বিয়াদব মেয়ে। তোর হাত দুইখান দিয়ে দে বহর। হাত দিয়ে দেবো মানে? তুই যে হাত দিয়ে আমার উইপেক সর দিবার চাইছু, সেই হাত দুইটা আমি কাইটে নেব।
তো লুলে বানিয়ে দেব রে বহর। আমার মাথায় আগুন জ্বলতেছে। নজর আলী তোক সম্পত্তি লিখে দেবে না? তোর সম্পত্তি ভালো করে আমি খাইয়ে দেব। তোর মস্তানি বাইরে গেছে তাই না রে নহর? তোর তার আগে আমি এক থাপ্পড় মেরে 32টা দাঁত ফালা দেবো। কি করতেছ? হ্যাঁ কি করতেছ? আমার মাথা ফটা দিছে রে, আব্বা খুন করে ফেলাইছে। ও আব্বা আপনি আব্বা আমার মাথা ফটা দিছে আব্বা। কি তাহলে কি রক্ত বাড়ায় নাই? খারা নহর কেস আগে শক্ত করে নেই। তোর এই অবস্থা কিনা করেছে রে বর? কাকা আমি মরে গেছি কাকা। ও কাকা আব্বা আমি আর মনে হয় বাঁচবো না। এত মুঠা বাঁশ দিয়ে আমার মাথার উপর বাড়ি দিছে, মাথা ফাটা দিছে, আমি মার্ডার হয়ে গেছি আব্বা। আরে কিডা তোর মাথায় বাড়ি দিল রে বর? আপনার ছোট বেটা নহর। আমি কি অপরাধ করেছি আব্বা, কি অপরাধ করেছি? আমি খুনির বিচার চাই। আইনের ভাগ দিয়ে যেন খুনি পলা যাবেন না পারে আব্বা। কি কাণ্ড রে বাপু, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এরা কি মানুষ? আমি সবগুলো ত্যায্য করব, থানায় দেব। আরে চলে চলে। এই নজর থামো, আমি রক্ত বন্ধ করতে। কাকা আপনি যাবেন না, রক্ত বন্ধ করা যাবে না। রক্ত বন্ধ করলে পরে কেস দুর্বল হয়ে যাবে। আমি রক্তের বদলে রক্ত চাই, খুনির ফাঁসি চাই। আরে চলে এক কয় পেঁয়াজ খাওয়া মাথা সব সময় গরম হয়েই থাকে, নালি মায়ের পেটের ভাইয়ের মাথায় বাড়ি দেয়। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না। ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। জুতো জোড়াও দে না পায়ে, হয়ে যাবে ক্ষয়। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। জুতো জোড়াও দে না পায়ে, হয়ে যাবে ক্ষয়।